বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমই নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। রাধে রাধে মিত্র, ধাম সেবা কুত্তাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। মিত্র, আজকে যে স্থানটিতে দর্শনের জন্য আমরা এসেছি, স্থানটি এত সুন্দর, এত আনন্দদায়ক, এত রমণীয় যে এখানে আসলে আপনি চোখ ফিরাতে পারবেন না, মনে হবে যে এখানেই চিরজীবন বসবাস করে যাই। হ্যাঁ, ব্রজের প্রতিটি স্থান তো এরকম মনেই হয়, তবে এখান থেকে আমাদের প্রভু শ্রী শ্যামকে ডেকেছিলেন গোপিকারা, ব্রজবাসীরা এবং গোপালেরা। তো মিত্র, এটি হলো শ্যাম ডাক নামে পরিচিত। আমাদের রাজস্থানেই কিন্তু পড়েছে এই স্থানটি। কেন, পুচরিকে লোটার পরে আমাদের গোবর্ধনের থেকে কিছুটা দূর, প্রায় 2 কিলোমিটার এগিয়ে আসলেই শ্যামডাক বলে একটি স্থান রয়েছে। সেই স্থানই হলো এই স্থান যেখানে প্রভু শ্রী শ্যামকে ডেকেছিলেন। মিত্র, আর কোনো স্থানে কিন্তু এরকম দৃশ্য দর্শন করতে পারা যায় না। কীরকম, মানে ধরুন ভগবান শ্রীকৃষ্ণ নন্দগ্রাম থেকে বনের মধ্যে গোমাতাদেরকে নিয়ে বিচরণের জন্য প্রবেশ করবেন, সেই বন এবং তার নিকটে হলো এই বিশাল বড় মন্দির এবং একটি কুণ্ড, যা খুব সুন্দরভাবে ব্রজ বিকাশ ট্রাস্টের দ্বারা নির্মিত হয়েছে এবং চারিধার খুব সুন্দরভাবে বাঁধানো হয়েছে। এবং এই কুণ্ডের সামনেই বা এই মন্দিরের সামনেই ভিতরে যখন প্রবেশ করবেন, বিশাল বড় জলাশয় এবং সেই জলাশয়ের নিকটেই রয়েছে বিশাল বড় বন। এ বন যেন মুগ্ধ করানোর মতো। আর চলুন, এই বনের ভিতরেও ঘুরে ঘুরে দর্শন করব, জলাশয়ও দর্শন করব, আরও অনেক কিছু দর্শন করার আছে। কেন কি, এই সাইটটি এত সুন্দর যে এর যে সুন্দরতা তা বিশাল। কেন, মনে হবে আপনি অশ্বত্থামা বনের মধ্যেও প্রবেশ করে গেছেন। এমন একটি স্থানে নিয়ে যাব যা আজ পর্যন্ত হয়তো আপনার চোখে পড়েইনি। মানে কি, দেখুন, বর্তমানে কলিযুগে তো আমরা বৃন্দাবন মানে শুধু মন্দিরগুলো আর লীলার স্থান যতটুকু থাকে সেটুকু দর্শন করে চলে যাই। কিন্তু লীলার স্থান যদি দাপর যুগের হিসাবে আপনি দর্শন করেন তাহলে অনেক বড়, অনেক বিশাল, যার বিশালত্বের কোনো মাপদণ্ড নেই। কিন্তু আজকে সেই বিশালত্বের এক ঝলক মিত্র দর্শন করাবো এবং দর্শন করে আপনি উদ্ধার হয়ে যাবেন, মুগ্ধ হয়ে যাবেন। আর দেখুন, ব্রজবাসীরা এখানে কিভাবে কাণ্ডা তৈরি করে রেখে দিয়েছে বনের মধ্যে। হ্যাঁ, আর এই বনের মধ্যে মধ্যে যখন হঠাৎ করে ব্রজবাসীদের দেখা হয়, তখনই যেন আনন্দে হৃদয়টা, কথায় আছে না, আনন্দে 8খানা হয়ে যায়, সেরকম আমাদের 16খানা হয়ে গিয়েছে দর্শন করতে করতে। দেখুন, আজকে কিন্তু একদম ভগবান শ্রীকৃষ্ণের গোচরণের পিওর স্থানে নিয়ে এসেছি। মানে কি, একদম মানে ভগবানের যে গোমাতারা 9 লক্ষ গাই, তারা যে বিশাল বড় মাঠের প্রয়োজন ছিল চরার জন্য তাদের, সেই মাঠেই কিন্তু চলে এসেছি। দেখুন, আর আজকে গোমাতা না দর্শন করতে পেলেও ব্রজবাসীদের কিন্তু দর্শন করা যায়, যারা বর্তমানে অন্য জীবদেরকে নিয়ে মাঠে চড়াচ্ছেন। আর সুবিশাল জলাশয় রয়েছে নিকটে, বিশাল বড় ঝাড়ি, অপরূপ সুন্দর এক দৃশ্যমিত্র দর্শন আজকে করাবো, যা দর্শন করে একদম মনে হবে এই মুহূর্তে ঘর বাড়ি সংসার সব কিছু ছেড়ে গিয়ে ব্রজধামে উঠে বসি। হ্যাঁ, এরকমই কিন্তু দৃশ্য। দেখুন, এই যে স্থানটি দর্শন করার সঙ্গে সঙ্গে আপনার মনে হবে যেন আপনি ভগবান শ্রীকৃষ্ণের সেই গোচরণের ভূমিতেই আছেন, তাতে কোনো পার্থক্য নেই। দেখুন কত সুন্দর, কত ফাঁকা স্থান। আর ভগবান শ্রীকৃষ্ণ সেই সুদূরে তার গোমাতাদেরকে বিচরণের জন্য ছেড়ে দিয়ে ঠিক গোয়াল বালকদেরকে নিয়ে
এই স্থানে তারপরে খেলাধুলা করতেন। আর আসলেও তাই, যখন নন্দগ্রাম থেকে বেরিয়ে গোচরণে আসতেন এবং যমুনাজি বয়ে চলতেন, তার নিকটে এরকম সুন্দর সুন্দর স্থান। এখন তো কালের গতিতে পাল্টে গেছে সম্পূর্ণ বৃন্দাবনের চিত্র, কিন্তু একটি সময় কিন্তু এসব ভূমিতেই গোবিন্দের পদচারণা রয়েছে। তার সাক্ষী হলো আমাদের এই মতিবৃক্ষ, ব্রজের প্রতিটি মতিবৃক্ষ। এই যে মতিবৃক্ষগুলো লক্ষ্য করছেন, এদিকে দেখুন সম্পূর্ণ বন জুড়ে মতিবৃক্ষের ঝাড়ি। আর এই ঝাড়িতে গোবিন্দের অনন্ত লীলা। কেন কি এই বনের নামই কিন্তু মিত্র কুঞ্জবন। কুঞ্জবনে যে বৃক্ষ আপনি নিধুবনে প্রবেশ করলে, সেবাকুঞ্জে প্রবেশ করলে দর্শন করতে পারেন, সেই সব কুঞ্জ এবং সেই বৃক্ষের দ্বারাই কিন্তু বেষ্টিত বর্তমানের এই যে বনটি লক্ষ্য করছেন এবং দর্শন করতে পারছেন। বিশাল বড় বড় মতিবৃক্ষের ঝাড়ি, আর এত সুন্দর আঁকা বাঁকা রয়েছে এই বনের মার্গ। এর বনের মার্গের মধ্যে প্রবেশ করলেই যেন ধীরে ধীরে আপনি গোবিন্দের দিকে এগোতে থাকবেন, এরকম একটি মনের শান্তি উপলব্ধি হবে মিত্র। এত সুন্দর বন, বনের কোনো শেষ নেই। যত দূরে যাবেন ততই এরকম সুন্দর সুন্দর ঝাড়ি চোখে পড়বে এবং শ্যামের কথা মনে পড়বে, যেহেতু স্থানের নাম হলো শ্যামডাক। মিত্র, এই যে বৃক্ষগুলো দর্শন করছেন এবং এই যে বড় বড় ঢিপিগুলো দর্শন করছেন, একটি সময় বিভিন্ন প্রকারের ফুলের ধারা, এসব বনই কিন্তু সুন্দরময় হয়েছিল। আর এই বনের মধ্যে লক্ষ্য করছেন অনেক স্থাপনাও ছিল একটি সময়, যার অংশ বা যার চিহ্ন মিত্র এখানে দর্শন করতে পারি আমরা। দেখুন কত সুন্দর বন। তবে আজকের এই লীলার স্থানটি কিন্তু সম্পূর্ণ আলাদা। কেন জানেন? কেন কি এই স্থানের নামের সাথে এই স্থানের এতটা মিল খুঁজে পাওয়া যায়, যা স্বপ্নেও ভাবা যায় না। যে ভগবানের যে অঙ্গের বর্ণ, সে বর্ণের নাম হলো শ্যাম বর্ণ। আর আজকে দেখুন এই ব্রজধামের এই মুহূর্তের দৃশ্য হলো শ্যামরূপ। হ্যাঁ, যেদিকেই তাকাবেন মিত্র, সেদিকেই একটি শ্যাম বর্ণের ভাব। আর এই ভাবের সাথে মিলিয়েই হলো এই স্থানের নাম, তাই না? তো কতটা মাধুর্যপূর্ণ গোবিন্দ তার ব্রজধামকে প্রতিটি স্থান আলাদা আলাদা রূপে তার লীলার সাথে এবং নামের সাথে মিলিত করেই উন্মোচন করেন। এবারের কথা হলো মিত্র, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলরামের কাঁধে হাত দিয়ে, সখাদের কাঁধে হাত দিয়ে বলতেন, হে সখা, হে প্রিয়ে, হে দাউজি, যে আমাদের ব্রজমণ্ডল বৃন্দাবন ধাম কত মধুর, কত সুন্দর। আর আমরা ব্রজধামে এসে যদি আমাদের ভালো না লাগে, তাহলে আমাদের কতটা দুর্ভাগ্য যে ব্রজধামকে ভালো লাগে না। পূর্বজন্মের স্বীকৃতি সঞ্চিত না থাকলে কিন্তু ব্রজধামের সুন্দরতার উপলব্ধি করা যায় না। এই যে ব্রজবাসীরা এখানে যারা বসবাস করেন, অনেক জীবদেরকে নিয়ে আসেন বর্তমানে এই মাঠে চড়াবার জন্য। আর তারা সারাদিন ধরে কিন্তু ঠিক দেখুন, কলিযুগে দাঁড়িয়েও ভগবানের মতো করে ব্রজবাসীরা বিচরণ করেন এবং জীবদেরকে লালন পালন করেন। আর গোধূলি লগ্ন যখনই আগত হয়, তখনই আবার বাড়ির দিকে ফেরেন। জীবনে ওনাদের কি চাওয়া পাওয়া আছে বলুন? শুধু সকাল বিকাল 3টে 6টা রুটি কিংবা 4টে 8টা রুটি গ্রহণ করেই কিন্তু জীবন এভাবে অতিবাহিত করছেন আর ব্রজমণ্ডলে বসবাস করছেন। ভজন না জানুক, সাধন না জানুক, কিছুই বা না জানুক, কিন্তু জীবন ভর পাপ মুক্ত হয়ে ব্রজধামে বসবাস করে গেলেন, সেই ব্যক্তির গোলকের দরজা কখনো কি বন্ধ থাকবে? না, অনায়াসেই কিন্তু গোবিন্দ তাকে খুলে দেয়। ধরুন একটি বিকেল বেলা
আমাদের শামডাকের নিকটের পরিবেশ কেমন থাকে। হ্যাঁ, পরিবেশ এরকমই, ঠিক যখন মন্দিরের ঘণ্টার ধ্বনি পড়ে ব্রজবাসীরা যে যার মতো ঠিক কিন্তু সন্ধ্যা আরতিতে এসে জয়েন করেন। অনেককেই দর্শন করতে পারা যায় যারা ঠিক সন্ধে হলে পরে মন্দিরে এসে ভগবানকে প্রণাম আরতিতে অংশগ্রহণ করে আবার ঘরে গিয়ে রুটি খেয়ে শুয়ে পড়েন। তো মিত্র, এরকম সাজানো গোছানো ব্রজবাসীদের সরল সাদা জীবন, যা আমাদের থেকে অনেক উচ্চকোটির জীবন হলো ব্রজবাসীদের ব্রজে বাস করার জীবন। হ্যাঁ মিত্র, দেখুন যে ভগবান চাইলে কতটা বিশালভাবে দর্শন করাতে পারে। আমরা শামডাকে প্রবেশ করেছিলাম এবং এই কুণ্ডটি পরিক্রমা দেওয়ার জন্য আরম্ভ করেছিলাম ওই স্থান থেকে, অথচ এভাবে যখনই এগিয়ে মাঝ বরাবর আসলাম, প্রবেশ করে গেলাম সুবিশাল এক মাঠের ভিতরে, যা গোবিন্দের গোচারণের লীলার স্থান সমূহ আমাদেরকে দর্শন করিয়ে দিলেন গোবিন্দ। আবার দর্শন করে ঠিক চলে আসলাম পরিক্রমা শেষ করার জন্য এই অবধি, এবং কুণ্ডটি আমাদের পরিক্রমা দেওয়া হয়ে গেল। আর গোধূলি লগ্নে এই স্থানের চারিপাশে জানেন কত সুবিশাল বিশাল জলাশয় রয়েছে। প্রতিটি জলাশয় হলো গোবিন্দের চরণের সিক্ত জলাশয়, তার চরণের বিন্দু প্রতিটি স্থানে রয়েছে। আর এক বিন্দু হলো আমাদের যমুনাজি এবং গঙ্গা, তারাও পুরো ধরাতলকে পবিত্র করেছেন এবং আমাদের ব্রজধামকেও যমুনা মাইয়া পবিত্র করছেন। ভগবানের গোলকধামে বিচিত্রময় সব কিছুই দর্শন করতে পারা যায়। আমাদের ভৌতিক চোখ থেকে যদি এর কল্পনা করি তাহলে কিন্তু হবে না, হতে পারে না। গোবিন্দের যে গোলকধাম, সেই গোলকধামের জলের বর্ণ এরকম সবুজ হয়, তাও আবার গাঢ় সবুজ হতে পারার জন্য মিত্র কোনো সন্দেহর কথা বললে হবে না। কেন কি জানেন, ভগবানের গোলকধামে যাওয়ার পথে যে গোবিন্দের অঙ্গ নিঃসৃত জল, তা কিন্তু আমাদের ভৌতিক এই পৃথিবীলোকের জলের মতো নয়। খুব উন্নত এবং স্বচ্ছ, এবং দেখা যায় যে গোবিন্দের অমৃতেরও সাগর রয়েছে, তাই না? সেটা এ লোকে নয়, সেই লোকে, এবং দুধেরও সাগর রয়েছে, সেটা হলো সেই লোকে। তাহলে যদি এসব থাকতে পারে, তাহলে এরকম সুন্দর একটি কুণ্ড যা সবুজ রঙের এবং গোবিন্দের চরণের অমৃত ধারা প্রকটিত বা অমৃত দিয়ে তৈরি, সেটাও কি থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে মিত্র। শুধু হৃদয়টা পরিবর্তন করতে হবে এবং গোবিন্দের চেতনায় লাগিয়ে দিতে হবে, তাহলেই সম্ভব। আচ্ছা, এবারে দেখুন ব্রজবাসীরা এই সন্ধেবেলা বিকেলবেলা মন্দিরের দিকে কিন্তু আসছে যাচ্ছে, মন্দিরে আরতি হবে। কিন্তু দুঃখের বিষয় এই যে একটাই, প্রথমে এই শুরুতে বলেছিলাম যে এখানে ভিতরে মিত্র ক্যামেরা প্রবেশ করতে দেয় না, আর না করতে দেওয়াও ভালো। কেন জানেন? তাহলে আপনার একটা আসক্তি, একটা ইচ্ছা থাকবে যে না, এই শামডাক মন্দিরে গিয়ে আমাকে বিগ্রহ দর্শন করতে হবে। বাইরেটা তো আমরা দর্শন করে নিলাম, কিন্তু ভিতরে যেহেতু প্রবেশ করতে বা দর্শন করতে পারিনি, তাহলে অবশ্যই সেখানে যেতে হবে। আর হ্যাঁ, 84 ক্রোশ পরিক্রমা করলে তো আপনি অবশ্যই দর্শন করতে পারবেন। আর ব্রজলালাও ফিরে যাচ্ছে এখন রাস্তার দিকে। আর এই যে দেখুন মন্দিরের নিকটে বিশাল একটি গোশালা রয়েছে, রমেশ বাবার গোশালার মতোই দেখলে যেন মনে হয় বড় গোশালা। আর আমাদের যে কলিযুগের রথটি রয়েছে, সেটি এই রাস্তারই একদম মাথায় রেখে গিয়েছিলাম, সেটি ধরে এবার ব্রজধামের স্নিগ্ধ, মানে কি এখন তুষারপাত আগের মতো নেই, তবে কিছুটা কুয়াশায় আচ্ছন্ন তো থাকেই সন্ধে বা সকালে। তো তা অতিক্রম করেই আবার আমাদেরকে রাজস্থান থেকে উত্তরপ্রদেশে প্রবেশ করতে হবে। কথাটি শুনে কীরকম অবাক লাগলো না, যে রাজস্থান থেকে উত্তরপ্রদেশে প্রবেশ করবে কত সময় লাগবে? না, আমাদের এখানে বর্তমানে এই রাজস্থান, এই শামডাক মন্দির, এখান থেকে উত্তরপ্রদেশের সীমানার মধ্যে প্রবেশ করতে মাত্র 5 মিনিট সময় লাগবে। এই 5 মিনিটের মধ্যেই একটি রাজ্য থেকে আরেকটি রাজ্যে যাওয়া যায়, যেহেতু বর্ডারেই অবস্থিত এই শামডাক। আর এই হলো মন্দিরের গেট মিত্র। দেখুন মন্দিরের গেটের বাইরেও কত শান্তি, সামনেও রয়েছে একটি বড় জলাশয়, ব্রজবাসীরা সাইকেল নিয়ে যাচ্ছেন যার যার গন্তব্যে। এবং দেখুন এদিকেও কিন্তু ব্রজবাসীদের গ্রাম রয়েছে সুন্দর। বিকেলবেলা ব্রজবাসীরা এই যে শামডাক মন্দিরের নিকটেই বসবাস করেন ব্রজে, এনাদের মুখশ্রী দর্শন করলেও হৃদয় শান্ত হয়ে যায়। তো যাই হোক, এবারে আমরা যাব। আর এই যে ব্রজমাইয়া দেখুন কত সুন্দর দুধের ক্যান নিয়ে ফিরে যাচ্ছে, আরও অনেকে বোঝা নিয়ে ধীরে ধীরে আসছেন, বাড়ির দিকে ফিরছেন। দেখুন
আনন্দ সবচাইতে কোনটায় লাগে জানেন? ভগবানকে দর্শন করার থেকেও বেশি আনন্দ লাগে হলো ভগবানের ভক্তদেরকে দর্শন করায়। কেন কি দেখুন, এই যে কত সুন্দর একটি মিত্র দৃশ্য, এই দৃশ্য পাবেন কোথায় বলুন? যে ব্রজবাসীরা মাথায় করে বোঝা নিয়ে আসছেন, বাড়িতে ফিরছেন। একটি সময় যে আছে ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলাবিলাস করতেন, গোপিকারা মাথায় কলসি করে নিয়ে ফিরতেন না বাড়ির দিকে? আসলে সেই স্মৃতি এবং সেই দৃশ্যগুলোই চোখে পড়ে যায়। গোমাতাদের বিচরণা এবং ব্রজবাসীদের বিচরণা, এসব কিছুই গোবিন্দকে স্মরণ করার জন্য যথেষ্ট। এরপরেও এই দৃশ্য দর্শন করার পরেও যদি গোবিন্দকে স্মরণ করা না যায়, তাহলে দুর্ভাগ্য আমাদের মিত্র, দুর্ভাগ্য। তো যাই হোক মিত্র, আজকের এই দর্শনের ভিডিওর সাথে সাথে আজকের দর্শন এখানেই এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে কথা হবে, দেখা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।